আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট। সর্বোচ্চ সাজার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মেহেরপুরে ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড। সোলার প্ল্যান্ট প্রকল্প দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক, মন্তব্য প্রধানমন্ত্রীর। সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন। এবং রাজধানীর হাটে পর্যাপ্ত পশুর জোগান, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা। ভারতীয় গরু প্রবেশ করতে দেওয়া হবে না, প্রাণী সম্পদ মন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় চার্জ গঠনের শুনানি হবে 1 জুন। এর আগে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিট গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। আলোচিত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন সিএমএম কোর্ট। এদিকে আসামির পক্ষে আইনজীবী মুসা কালিমুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। শিশু রামিসা হত্যা মামলায় মূল আসামি সোহেল রানাকে সকাল 11টার দিকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। এর আগে সকাল 10টার দিকে আনা হয় হত্যাকাণ্ডে সহযোগী সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে বিকেলে সিএমএম আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে চার্জ গঠনের শুনানির জন্য 1 জুন ধার্য করেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসরুর সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা রামিসার মামলায় এরই মধ্যে রাষ্ট্রপক্ষ থেকে আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। হত্যাকাণ্ডের পরদিন বুধবার রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ওই দিনই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। সোহেল রানা ওই দিনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। পবিত্র ঈদের বন্ধ রয়েছে, সরকারি বন্ধ রয়েছে, সেই জন্য 1/6/26 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার, অভিযোগপত্র দাখিল ও বিচারিক কার্যক্রম শুরুকে বিচারাঙ্গনে মাইলফলক হিসাবে দেখছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে 1 সপ্তাহের মধ্যেই রামিসা হত্যা মামলার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আসামিদের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড হবে বলেও আশা করেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশি সংস্কৃতি প্রভাবেই দেশে বাড়ছে ধর্ষণ প্রবণতা। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনা স্তব্ধ করেছে গোটা দেশকে। বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন মানুষ। তৎপরতা দেখাচ্ছে সরকারও। প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, আশ্বাস দিয়েছেন দ্রুত বিচারের। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাআল্লাহ হবে। বিশেষ ট্রাইব্যুনালে শুনানি হবে রামিসা হত্যা মামলার। এজন্য স্পেশাল পিপি নিয়োগ দিয়েছে সরকার। চলবে বিচার কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1 সপ্তাহের মধ্যেই তা শেষ হবে। আর রামিসা হত্যার বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন, খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আদালতের বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি
নিশ্চিত করা হবে। রামিসার ঘটনার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ হচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেব বলছে, গত 16 মাসে 580 শিশু ধর্ষণের শিকার হয়েছে, হত্যা করা হয়েছে 483 জনকে। এজন্য আকাশ সংস্কৃতিকে দায়ী করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু কালচার এমন হয়েছে, এটা আকাশ সংস্কৃতির কারণে, যে যেমন ধর্ষণের মাত্রা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা কি করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারিক ব্যবস্থাটা নিশ্চিত করা। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। তিনি জানান, ই পাসপোর্টে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ইসরায়েল ভ্রমণের অনুমতি বাতিল করা হচ্ছে। আগের মতোই এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনলাইন অফলাইন জুয়া বেটিং বন্ধে নতুন আইন করতে যাচ্ছে সরকার। অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আশা করি ইনশাআল্লাহ আগামী। এদিকে মেহেরপুরে 9 বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঘটনার 1 বছরের মধ্যে জেলায় প্রথম কোনো ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হলো বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। মামলার সূত্রে জানা গেছে, 2025 সালের 16 জুন সে একই গ্রামের 9 বছরের এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন শিশুর পিতা। সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে আসামি শাকিলকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ টেকসই উন্নয়নের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নেতৃত্ব যে শুধু নীতিতে নয়, বাস্তব কাজে প্রতিফলিত হতে হবে তা প্রমাণ করেছে সরকার। সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি আস্থার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর অনুরোধে সংসদের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সরকার প্রধান বলেন, টেকসই জ্বালানির পথে এগিয়ে যাওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রী বলেন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও দেশের প্রতিটি নাগরিক যদি সৌর বিদ্যুতের অগ্রযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত সবুজ টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশে দীর্ঘ 4 বছর ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় ভার্মা। 2022 সালের 29 জুলাই তাকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিগত সময়ে বাজেট বৈষম্য ও লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রোববার রাজধানীর পল্টনে ERF মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মিয়া গোলাম পারওয়ার আরও বলেন, বাজেট কখনো জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরে বাজেট জনগণের
ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংরা কালীঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বাংরা গ্রামের তাকবির মিয়া, একই এলাকার লিমন এবং সাইমন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাংরা কালীঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের 3 আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে মারা যান তাকবির মিয়া। পরে স্থানীয়রা আহত লিমন ও সাইমনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এদিন কমলাপুর স্টেশনে ছিল ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। এদিন অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা থেকে গন্তব্যে ছেড়ে যায়। তবে সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস সময় মতো ছেড়ে যায়নি। এর ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাড়তি ঝামেলা, জ্যাম, আপনার ওই শিডিউল বিপর্যয় হয় ট্রেনের। বাসে গেলে তো জ্যাম ট্যাম হয় শেষের দিকে, যেন আগে আগে বের হয়। বাবা মা ভাই বোন গ্রামে সবাই আছে, শুধু আমরাই বাইরে। একসাথে ঈদ করলে আনন্দ হবে। এই আনন্দ উপভোগ করার জন্য একমাত্র দেশে যাওয়া। ঠিকভাবে আমি পৌঁছতে পারলে 6:30টার মধ্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো আর কি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি আরও 5 জোড়া ট্রেন সংযুক্ত করা হচ্ছে। 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। অপরদিকে যাত্রীদের ভিড় ছিল বাস টার্মিনালগুলোতে, তবে এখনো কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে দাবি বাস মালিকদের। ফলে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। আমার সাথে অনেকদিন পরে দেখা যাচ্ছে। আমি স্টুডেন্ট হিসেবে আছি ঢাকায় প্রায় 1 বছর পরেই যাচ্ছি মোটামুটি। গাড়ি করে কোনো সমস্যা নাই, আপাতত আমরা শিডিউল টাইমে গাড়ি পাচ্ছি এবং সময় মতন গাড়ি যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এখনো জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পশু আসছে হাটে। হাট পরিদর্শনে এসে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত থাকায় ভারতীয় পশুর প্রয়োজন হবে না। হাটে নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব মহাপরিচালক। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে এখনও আসছে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু। হাটে বাড়ছে ক্রেতা ব্যাপারীদের আনাগোনা। হাটে পর্যাপ্ত পশু থাকলেও ব্যাপারীরা দাম হাঁকছেন বেশি, এমন অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, হাটে আসানোর ক্রেতা নেই, বেচাকেনা পুরোপুরি জমতে কিছুটা সময় লাগবে। তবে হাটে ভারতীয় গরুর উপস্থিতি ভাবনায় ফেলেছে তাদের। বেচাকেনা এখনো হয় নাই, আরম্ভ হয় নাই, মানে 2-1টা করে বেচাকেনা চলছে আর কি। কালো দামড়াটা দাম করলো, আমার দেশে কিনা হয়েছে এটা 80,000 টাকা, দাম বলছে 40,000 টাকা। যে সব দাম করতেছে বুঝছেন, তাতে আমাদের অনেকটা লস হয়। 6টা গরুতে গাড়ি ভাড়া গেছে 16,000 টাকা। এছাড়া রাজধানীর দিয়াবাড়ি হাটে গরু চুরি হওয়ার অভিযোগও করেছেন অনেক বিক্রেতা। একজন গরিব মানুষ একটা 3,10,000 20,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছিল। ওই গরুটা অনেকদিন ধরে পালক করে রাখছিল, পরে সকালবেলা একটু ঘুমে ধরেছে, আর ঘুমের থেকে উঠেই দেখেছে গরু নাই। গরু এখন আবার ঘুরে পানি খাওয়াচ্ছে, আমি এখন দেখি এই গাড়িতে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে ওই কালোটা। রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শন করে মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন বলেন, দেশের খামারিদের স্বার্থ রক্ষায় ভারতীয় গরু প্রবেশ করতে দেয়া হবে না। আমরা +- কোটি গরু, ছাগল, মহিষ আমাদের কোরবান হয়। ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। সো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু
সবকিছুই অ্যাভেলেবেল আছে। হাটের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাবতলী হাট পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বলেন, কেউ যেন জোর করে কোনো পশুবাহী গাড়িকে নির্দিষ্ট কোনো হাটে নিতে বাধ্য করতে না পারে, সে ব্যাপারে নজরদারি করছে র্যাব। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। 2-1 দিনের ভেতর হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করে ঘরে ফিরবেন এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা পশুর হাটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। যুক্ত হচ্ছে তার সাথে। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে জমজমাট হতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামের পশুরহাটগুলো। আমি এখন আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা পশুরহাটে। আমরা দেখেছিলাম বেলা যতই ঘনিয়ে আসছে পশুরহাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ততই কিন্তু বাড়ছে। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরগুলোর তুলনায় 10 থেকে 15% পশুর দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে আসলে যে পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়েছে, বিক্রেতারা বলছেন যে আসলে গোখাদ্য এবং জ্বালানি তেলের সংকট, বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়ে তারা পশুর দাম বৃদ্ধি করছেন। এবং আমরা এখানকার যারা বাজার সংশ্লিষ্ট তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আসলে শুরুতে যদিও বিক্রেতাদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু সময় যতই ঘনিয়ে আসছে বিক্রেতাদের উপস্থিতিও পাল্লা দিয়ে ততটাই বাড়ছে। আমরা এখানকার বাজার কমিটির সাথে কথা বলেছি, তারাও বলছেন যে অন্যান্য বছরগুলোর তুলনায় এবার শুরুতে কিন্তু কিছুটা কম ছিল, তবে তারা আশা করছেন যে সময় যতই ঘনিয়ে আসবে বিক্রেতাদের উপস্থিতি কিন্তু ততটাই বাড়বে। অন্যদিকে যদি বলি, আসলে এই চট্টগ্রামে এই চট্টগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 35,000-এরও বেশি এই পশু ঘাটতি রয়েছে। সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে সহযোগিতায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সাংবাদিকতার পাশাপাশি প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের জন্য ডিবেটিং ক্লাবের উদ্বোধন করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। রোববার ক্লাবের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি প্রশংসার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ভুলগুলোকে চিহ্নিত করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান গণমাধ্যম কর্মীদের। চিন্তা শক্তিটার একটা অত্যন্ত বড় জায়গা আছে, রেশনাল চিন্তা, যে সে কি চিন্তা করছে, সে তার কাছ থেকে কিভাবে আমি উত্তরটা বের করতে পারি, এবং এই জায়গাগুলোতে ডিবেটিং এর মতো অ্যাক্টিভিটি আসলে অনেক বড়ভাবে সহযোগী হতে পারে। সংসদে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করলে সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা যুক্তি শুনতে চাই, পাল্টা যুক্তি শুনতে চাই, পয়েন্ট অফ ইনফরমেশন শুনতে চাই, পয়েন্ট অফ অর্ডার শুনতে চাই, এবং প্রয়োজনে বিরোধী দল ওয়াকআউট করবে সেটিও আমরা দেখতে চাই। কিন্তু আমরা জাতীয় সংসদকে এদেশের মানুষের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা তৈরি করে আমরা আগামী পথ চলা তৈরি করতে চাই। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করেন বক্তারা। আমরা জাতীয় সংসদকে এদেশের মানুষের আস্থার জায়গা, বিশ্বাস। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহায় কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ইচ্ছের হাত বাড়াই শুরুর ঘোষণা দিয়েছে ক্লেমন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃপক্ষ জানায়, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকা থেকে 30,000 কেজি বর্জ্য নিয়ন্ত্রিত উপায়ে অপসারণ করা হবে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 15,000 মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত হবে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সিইও সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সম্মিলিত প্রচেষ্টায় ঈদকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতেই ক্লেমনের এ আয়োজন।
2026-27 অর্থ বছরের প্রাক বাজেটে আত্মপ্রজ্ঞা ও আহসানিয়া মিশন বিড়ির দাম 18 টাকার পরিবর্তে 30 টাকা এবং সম্পূরক শুল্ক 30% থেকে 50% করার প্রস্তাব করায় এর প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে 5 দফা দাবি জানান বিড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এ সময় তারা বলেন 2026-27 অর্থ বছরের প্রাক বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য 18 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা এবং সম্পূরক শুল্ক অতিরিক্ত বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, যা লক্ষ লক্ষ শ্রমিকের অন্য সংস্থান বন্ধের ষড়যন্ত্র। বিড়ি শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের জীবিকা রক্ষায় আগামী বাজেটে এই শিল্পের ওপর শুল্ক না বাড়ানোর দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুদ্দিন জিএসসি, সাধারণ সম্পাদক হারিক হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরও অনেকে। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। লেনদেনের নির্ধারিত সময়ের পরও গ্রাহকদের সেবা দিতে দেখা যায় অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। এদিকে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং করতে পারবেন গ্রাহকরা। রাজধানী সহ 30টি হাটে বুথ স্থাপনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তরিক ইসলামের রিপোর্ট। আগামীকাল থেকে 7 দিনের ছুটিতে দেশ। ঈদের আগে শেষ কর্মদিবসে তাই তো ব্যাংকে গ্রাহকদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের ব্যাংকিং কার্যক্রম সেরে নিতে ব্যস্ত গ্রাহকরা। শেষ কর্মদিবসে গ্রাহকের চাহিদা মতো সেবা প্রদানের কথা জানালেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম। সকাল থেকেই পর্যাপ্ত গ্রাহক উপস্থিতি ছিল, চাপ ছিল, এবং এখনও আপনি যেটা বললেন এখনও অনেক গ্রাহক তার সেবা নিচ্ছে। যদিও আমাদের টাইম 3টার মধ্যে শেষ, কিন্তু যেহেতু সামনে একটা উৎসব, আমরা কাউকে তার সেবা থেকে বঞ্চিত করতে যাচ্ছি না। আমাদের একটু সময়ের বাইরে হলেও বা কষ্ট হলেও আমরা তাকে সেবাটা দেওয়ার চেষ্টা করছি। এদিকে ছুটি থাকলেও অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। জানান ভবিষ্যতে দেশের সব পশুরহাটে বুথ স্থাপন করা হবে। ন্যাশনাল আইডি কার্ড হলেই যে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে হাটে বসে। এক একটি হাট এক একটি ব্যাংকের কাছে ব্যাংকের বুথ হিসেবে আমরা লিড ব্যাংক হিসেবে ট্রিট করেছি। ওই ব্যাংক ওখানে বুথ করেছে, যে কোনো ব্যাপারী গরু বিক্রয় করার পর প্রাপ্ত টাকা ওই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তার অ্যাকাউন্টে ফেরত জমা দিতে পারবে। ইসলামী ব্যাংকের এমডিকে অফিসে ঢুকতে না দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অবশ্যই শুধু মুখ বুজে এগুলো দেখে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। তামাকজনিত রোগের কারণে দেশে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে বেশিরভাগই কিশোর ও তরুণ। দেশের এই ভয়াবহ চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরী। জানান, বর্তমান সময় সিগারেটের আগ্রাসন এবং ওটিটি প্ল্যাটফর্মে অবাধে ধূমপানের দৃশ্য দেখানো এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ সময় তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আইনের কঠোর প্রয়োগ, মাদকের সহজলভ্যতা বন্ধ এবং পারিবারিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া যুব সমাজকে এই মরণ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব নয়। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে 2 থেকে 3টি ম্যাচে জয় চান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান টাইগ্রেস অধিনায়ক। আজ রাত 1টায় যাবে একটি দল, অন্য দলটি যাবে সোমবার সকালে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট। সর্বোচ্চ সাজার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মেহেরপুরে ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড। সোলার প্ল্যান্ট প্রকল্প দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক, মন্তব্য প্রধানমন্ত্রীর। সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন। এবং রাজধানীর হাটে পর্যাপ্ত পশুর যোগান, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা। ভারতীয় গরু প্রবেশ করতে দেওয়া হবে না, প্রাণী সম্পদ মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।